Hello, headquarters. सात हैकर्स मारे जा चुके हैं अब तक और उनमें से कोई भी खास नहीं था। জন নামের এই নিউ ইয়র্কের পুলিশ ভেবেছিল তার জীবনের শেষ দিনগুলো খুব ভালোভাবে কাটাবে, কিন্তু ভাগ্য যেন বারবার তাকে টেনে নিয়ে আসে বিপদের মাঝখানে। একদল হ্যাকার পুরো আমেরিকার কম্পিউটার সিস্টেমকে হ্যাক করে ফেলে, এরপর বিদ্যুৎ, ট্রাফিক আর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়, যার ফলে চারদিকে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। আর এই বিশৃঙ্খলার আতঙ্কে সবাই দিশেহারা হয়ে পড়ে। ঠিক এই সময় আমরা দেখতে পারি তরুণ এক হ্যাকারকে রক্ষা করতে গিয়ে জন জড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক খেলায়, যেখানে তাকে একাই জড়িয়ে পড়তে হয় আধুনিক প্রযুক্তি আর সাইবার সন্ত্রাসের বিরুদ্ধে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এমনই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে, এবং গল্পটি শুরু করার আগে তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখতে পারি একজন অজানা ছেলে কোনো এক সার্ভারের পাসওয়ার্ড হ্যাক করার জন্য চেষ্টা করছে, আর এই পাসওয়ার্ডটি হ্যাক করার পরে ছেলেটি সেই পাসওয়ার্ডটি একটি মেয়েকে ডেলিভারি করে দেয়। ছেলেটির কাজ শেষ হয়ে যাওয়ার পর মেয়েটিকে সে বলে, আমার পেমেন্ট কোথায়? মেয়েটি তখন ছেলেটিকে বলে, আমি পাঠিয়ে দিচ্ছি। আর এ সময় ছেলেটি মেয়েটির কথা শুনে বলে, তোমার গলার আওয়াজ তো খুবই মিষ্টি, আমি কি তোমাকে অন্য কোনোভাবে সাহায্য করতে পারি? মেয়েটি এ সময় ছেলেটির কথার কোনো উত্তরই দেয় না। এরপরে আমরা মুভির সিনটি চেঞ্জ হতে দেখি। আমরা আরও একজন ছেলেকে দেখতে পারি যে তার কম্পিউটারে গেম খেলছিল। তখনই তার বন্ধু রুমে এসে দেখে তার নিজের কম্পিউটারের স্ক্রিনে উল্টোপাল্টা কিছু প্রোগ্রাম ওপেন করা আছে, যেটা দেখে ছেলেটি তার বন্ধুকে বলে, তুই কি আমার কম্পিউটারে হাত দিয়েছিস? তার বন্ধু তখন তাকে বলে, না, আমি তোর কম্পিউটারে হাতই দিইনি। এরপর ছেলেটি তার কম্পিউটারে ওপেন থাকা সেই প্রোগ্রামগুলোকে ডিলিট করার জন্য কিবোর্ড থেকে যখনই ডিলিট বাটনটি প্রেস করে ঠিক তখনই তার কম্পিউটারটি ব্লাস্ট হয়ে যায়। এরপরের সিনেই আমরা FBI অফিস দেখতে পারি, যেখানে সবাই খুব মনোযোগের সাথে কাজ করছিল। এর কিছুক্ষণ পরেই FBI অফিসে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার ফলে পুরো সার্ভারটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু এরপরই যখন কারেন্ট চলে আসে তখন অফিসে থাকা সকল কম্পিউটার উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। ঠিক সে সময় FBI অফিসের হেড সেখানে উপস্থিত হয়। সে সবাইকে বলে, কেউ একজন আমাদের সার্ভার হ্যাক করেছে, যত তাড়াতাড়ি পারো আমাদের শহরে থাকা সকল হ্যাকারের লিস্ট আমাকে দিয়ে দাও, এরপর একে একে সবাইকে আমার অফিসে ডাকো। FBI অফিসের হেডের কথা শুনে তার সাথে থাকা মেয়েটি তখন তাকে বলে, আমার কাছে আমার শহরের 1000 জন হ্যাকারের লিস্ট আছে, তবে সমস্যা হচ্ছে আজকে ছুটির দিন, যার কারণে আমাদের অফিসের স্টাফ খুবই কম আছে, তাই সব হ্যাকারকে এখানে নিয়ে আসায় আমাদের কাছে এখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেয়েটির কথা শুনে FBI হেড বলে, শোনো, আমাদের কাজ হচ্ছে পুরো দেশকে হ্যাকারের হাত থেকে বাঁচিয়ে রাখা, কিন্তু আজকে আমাদের সার্ভার হ্যাক হয়ে গেছে, তুমি কি বুঝতে পারছো আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি? ঠিক সে সময় সেই অফিসের একজন ব্যক্তি বলে, স্যার, এখন তো প্রায় মাঝরাত, এত রাতে আমরা হ্যাকারকে খুঁজবো কিভাবে? FBI হেড বলে, প্রয়োজন হলে আমরা লোকাল পুলিশের সাহায্য নেব, আমি শুধু দেখতে চাই কার এত বড় সাহস যে আমাদের সার্ভার হ্যাক করবে। এর পরবর্তী সিনেই আমরা দেখতে পারি একটা ছেলে একটা মেয়েকে গাড়িতে বসে কিস করছে। তখনই বাইরে থেকে একজন ছেলে এসে গাড়িতে থাকা ছেলেটির হাত ধরে বাইরে বের করে নিয়ে আসে, আর এই সময় ওই মেয়েটি ছেলেটিকে বলে, জন, তুমি থামো। জন তখন তাকে বলে, তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন? তুমি তো জানো এটা আমার মোটেও ভালো লাগে না। আর এই সময় মেয়েটির বয়ফ্রেন্ড তাকে বলে, তুমি কি এই ছেলেকে আগে থেকে চেনো? আর এরই ফাঁক দিয়ে মেয়েটির বয়ফ্রেন্ডকে নানাভাবে সে গালিগালাজ করছিল। তখনই মেয়েটি জনকে বলে, বাবা, অনেক হয়েছে, এবার থামো। মেয়েটির মুখে বাবা ডাক শুনে তার বয়ফ্রেন্ড অবাক হয়ে তাকে বলে, কি ব্যাপার, তুমি না বলেছিলে তোমার কোনো বাবা নেই, তোমার বাবা মারা গেছে? মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডকে বলে, মাঝে মাঝে একটু মিথ্যা কথাও বলতে হয়। আর বন্ধুরা, এই মেয়েটির নাম ছিল লুসি। এবার লুসির বাবা জন তাকে বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, কিন্তু লুসি তার বাবার সাথে কোনোভাবে কথা বলতে রাজি হচ্ছিল না। আর এ থেকে বোঝাই যাচ্ছিল জন এবং লুসি তারা দুজনেই তাদের পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এর কিছুক্ষণের মধ্যেই জনের মেয়ে লুসি সেখান থেকে চলে যায়। তারপর জন বাড়ি ফেরার জন্য তার গাড়িতে গিয়ে বসে। ঠিক সেই সময় জনের ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করতেই তার সিনিয়র অফিসার তাকে বলে, FBI তাদের একটি অভিযানের জন্য আমাদের কাছে হেল্প চাইছে, তাই তুমি ক্যামডেন শহর থেকে একজন হ্যাকারকে ধরে নিয়ে আসবে, যার নাম ম্যাথিউ। জন তখন তার হেড অফিসারকে বলে, স্যার, রাত এখন 3টা বাজে, এত রাতে আমি কোনো অপরাধীর বাড়িতে যেতে পারবো না। কিন্তু জনের হেড অফিসার তাকে বলে, দেখো জন, FBI থেকে অনেক রিকোয়েস্ট করা হচ্ছে, তাই তুমি এখনই যাও এবং সেই হ্যাকারকে ধরে FBI অফিসে রেখে আসো। জন তখন তার বসের কথা কোনোভাবেই ফেলতে পারে না। আর এর কিছুক্ষণ পরেই আমরা সেই হ্যাকারটিকে দেখতে পারি। সে তখন তার কম্পিউটারের কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করছিল। ঠিক তখনই হ্যাকারটি তার রুমের দরজা নক করার শব্দ পেয়ে হাঁটতে হাঁটতে সেই দরজার কাছে যায়। তারপর সে বলে, বাইরে কে? দরজার ওপাশ থেকে জন বলে, আমি নিউ ইয়র্কের একজন পুলিশ। এরপর হ্যাকারটি জনকে বলে, আপনি মনে হয় রাস্তা ভুল করে আমার এখানে এসেছেন। জন তখন ফ্যারেলকে বলে, আমি মোটেও রাস্তা ভুল করিনি, আমি তোমাকেই খুঁজতে এখানে এসেছি, তোমার নাম ফ্যারেল, তাই না? ফ্যারেল তখন তাকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার নাম ফ্যারেল না, আমি ডেসি ডিউক। মূলত ফ্যারেল তার পরিচয় গোপন রাখার জন্যই জনকে মিথ্যা নাম বলেছিল। একটু পরে হ্যাকার জনকে বলে, আমি কি আপনার আইডি কার্ড দেখতে পারি?
জন এই সময় তার আইডি কার্ডটি ফ্যারেলকে দেখায়, যা দেখে আমরা বুঝতে পারি জন আসলেও একজন ডিটেকটিভ। আর এভাবেই কিছু সময় তারা দুজন কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ফ্যারেলের এক বন্ধু তাকে ডাক দিয়ে বলে, ফ্যারেল তুমি কি জানো একটা নতুন মুভি রিলিজ হয়েছে? আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে জন বুঝতে পারে এইটাই আসল ফ্যারেল। জন তখন তাকে বলে, অনেক নাটক হয়েছে, এখন দরজা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর ফ্যারেল রুমের দরজা খুলতেই জন তাকে বলে FBI থেকে তোমাকে ডেকেছে, তাই তোমার এখন আমার সাথে যাওয়া উচিত। আর জনের এই কথা শুনতেই ফ্যারেল তার রুমের একটি জানালার কাছে যায়। মূলত সে সেখান থেকে পালানোর ধান্দা করছিল, কিন্তু তখনই রুমের বাইরে থেকে দুজন লোক ফ্যারেলের উপর গুলি চালাতে শুরু করে। সৌভাগ্যক্রমে ফ্যারেল সেখান থেকে বেঁচে যায়। এরপর আমরা দেখতে পারি জনের সাথে সেই দুই ব্যক্তির কিছু সময় ফাইট হতে থাকে। একটা সময় জন ফ্যারেলকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারপর জন সেখানকার লোকাল থানায় কল করে সাহায্য চেয়ে বসে। এর কিছুক্ষণের মধ্যেই দুই হামলাকারীর কাছে একজন মেয়ে কল করে বসে, আর এটাই সেই মেয়ে আমরা গল্পের শুরুতে যাকে FBI অফিসে দেখেছিলাম। মেয়েটি তখন হামলাকারীদের কাছে সেখানকার আপডেট চাইলে দুই হামলাকারী মেয়েটিকে বলে, আমরা ফ্যারেলকে এখনো পর্যন্ত মারতে পারিনি, ফ্যারেল অলরেডি পালিয়ে গেছে। মেয়েটি তখন সেই দুই ব্যক্তির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বলতে থাকে, এখনই একটি হেলিকপ্টার ব্যবস্থা করে ফ্যারেলকে খুঁজতে শুরু করো, আর খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে সেখানেই মেরে ফেলবে। বন্ধুরা, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! এরকম মেয়ে যদি কারো পিছনে লাগে তাহলে তার জীবন একদমই শেষ। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি জন আর ফ্যারেল কোনো রকমে তাদের জীবন বাঁচিয়ে পালাচ্ছে। তখন দেখা যায় ফ্যারেল খুবই ভয় পেয়ে গুটিসুটি হয়ে গাড়িতে বসে আছে। ফ্যারেল এই সময় জনকে দেখে বলে, তুমি যে এতটাও ভয়ঙ্কর তোমাকে দেখলে কোনোভাবেই বোঝা যায় না, আজগবি তুমি ভয়ঙ্কর কাজ করে বসো। তবে আমি বুঝতে পারছি না লোকগুলো তোমাকে মারতে এসেছিল কেন। জন তখন মুচকি হেসে বলে, আরে বোকা, ওরা আমাকে মারতে আসেনি, ওরা তো তোমাকে মারতে এসেছিল। ফ্যারেল তখন অবাক হয়ে বলে, ওরা আমাকে মারতে আসবে কেন? জন তখন উত্তরে বলে, আমি কিভাবে জানবো, আমি তো পুলিশ, তুমি কি অপরাধ করেছো তুমি ভালো জানো, তোমাকে কেন তারা মারতে এসেছে এটা তোমারই ভালো জানার কথা। তো যাই হোক, এরপরে সিনে আমরা FBI অফিসের হেড ইনচার্জকে দেখতে পারি। তারা তখন অনেক রিসার্চ করে বলে, অপরাধীরা এখনো পর্যন্ত আমাদের শহরের 7 জন হ্যাকারকে হত্যা করেছে, যার মানে হচ্ছে FBI-তে থাকা সেই সুন্দরী মেয়ে এবং তার সহকারী থমাস এখনো পর্যন্ত মোট 7 জন হ্যাকারকে হত্যা করতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন তারা শহরের হ্যাকারগুলোকে মেরে ফেলছে? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গল্পের পরবর্তী অংশে। তো যাই হোক, এরপরে সিনে আমরা দেখতে পারি আমাদের গল্পের মেইন ভিলেন থমাস ফ্যারেলকে খুঁজতে অলরেডি তার হেলিকপ্টার টিম পাঠিয়ে দিয়েছে। তারা একটি হেলিকপ্টার নিয়ে পুরো শহরে সেই হ্যাকার ফ্যারেলকে খুঁজে বেড়াচ্ছে। ওদিকে জন আর ফ্যারেল পুরো শহরে গাড়ি নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। জন এই সময় তার গাড়িতে অনেক জোরে জোরে গান বাজাতে শুরু করে, আর এই গানের শব্দেই ফ্যারেলের ঘুম ভেঙে যায়। আর এর কিছুক্ষণ পরেই ভিলেন থমাস তার হেলিকপ্টার টিমকে বলে, আমরা কি এখন আমাদের প্রথম স্টেপ চালু করতে পারি? থমাসের টিম তখন বলে, হ্যাঁ, আমরা এখন পুরোপুরি রেডি, আমরা চাইলেই এখন প্রথম স্টেপ শুরু করতে পারি এবং আমাদের সেটা করা উচিত। আর এ থেকে বোঝা যাচ্ছিল FBI টিমে থাকা সেই সুন্দরী মেয়ে আর থমাস বড় কোনো ধামাকা করার প্ল্যানিং চালাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি থমাস পুরো শহরের ট্রাফিক কন্ট্রোলকে তার নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর এরপরই পুরো শহরের রাস্তাঘাটের উল্টাপাল্টা ট্রাফিক সিগন্যাল শুরু হয়ে যায়, যার ফলে রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট এবং জ্যাম লেগে যায়। আর এই জ্যামে আটকা পড়ে যায় জন এবং ফ্যারেল। জন তখন গাড়ি থেকে বের হয়ে ট্রাফিকের অবস্থা দেখতে যায়। রাস্তাঘাটের অবস্থা এতটাই বাজে ছিল যে জন এটা দেখে বুঝতে পারে আজকে এই জ্যাম কোনোভাবেই ঠিক হবে না। এখন আর কি করার, সে ফ্যারেলকে নিয়ে রীতিমতো রাস্তা হাঁটতে শুরু করে। ওদিকে FBI হেডকোয়ার্টার থেকে তারা দেখতে পারে শুধুমাত্র রোড ট্রাফিক নয়, বরং রেল, বিমান সহ সব জায়গাতেই ট্রাফিক সিস্টেমের 12টা বেজে গেছে। আর এগুলো দেখে FBI ইনচার্জ অবাক হয়ে বলে, কে করেছে এসব? এই কথা বলতে না বলতে পুরো FBI অফিসে বিষাক্ত অ্যালার্ম বেজে ওঠে। বিষয়টা হচ্ছে FBI অফিসটি হোয়াইট হাউসের মধ্যে অবস্থিত, যেখানকার সিকিউরিটি সিস্টেম ছিল খুবই কড়া, যার ফলে কোনো অপরাধী যদি হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করে তাহলে সেখানে এক প্রকার বিষাক্ত ধোঁয়া নিঃসৃত হয়, যেটার হাত থেকে বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব নয়। আর এই গ্যাস বের হওয়ার অ্যালার্মটি বেজে ওঠার সঙ্গে সঙ্গে FBI অফিস থেকে তাদের সবগুলো কর্মীকে সরিয়ে নেওয়া হয়। এ সময় অফিসের ইনচার্জের মনে একটু সন্দেহ তৈরি হয়, যার ফলে সে তার টিমকে বলে, বিষাক্ত অ্যালার্মটি কিভাবে অ্যাক্টিভ হলো সেদিন একটু খোঁজ লাগাও। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি থমাস তার টিমকে তাদের দ্বিতীয় স্টেপ চালু করতে বলে। আর তার দ্বিতীয় স্টেপটি ছিল পুরো দেশের অর্থনীতিকে একেবারে এলোমেলো করে দেওয়া, যার ফলে সে প্রথমত শেয়ার বাজারকে টার্গেট করতে শুরু করে। শেয়ার বাজারকে এবার তারা ধ্বংস করার জন্য তাদের দেশে থাকা সবগুলো টিভি চ্যানেলকে হ্যাক করে ফেলে। এরপর সেই চ্যানেলগুলোতে শেয়ার বাজার সম্পর্কে উল্টাপাল্টা তথ্য প্রকাশ করতে থাকে, যার ফলে পুরো দেশে যেন এবার গ্যাঞ্জাম লেগে যায়। আর এরই মাঝে জন ফ্যারেলকে নিয়ে FBI অফিসে চলে আসে। যখনই তারা FBI অফিসে প্রবেশ করে ঠিক তখনই টিভিতে আরও একটি ভুয়া নিউজ ছড়ানো হয়। সে সময় ফ্যারেল এটা দেখে বলে, হায় হায়, এটা তো ফায়ার সেল। জন তখন ফ্যারেলের কাছে জানতে চায় ফায়ার সেল আবার কি। ফ্যারেল তখন তাকে জানায় ফায়ার সেল হলো 3 স্টেপে চালানো একটি সাইবার হামলা। জন তখন এই ব্যাপারে বিস্তারিতভাবে তার কাছ থেকে জানতে চায়। ফ্যারেল তখন বলে, এই সাইবার হামলার প্রথম স্টেপ হচ্ছে দেশের ট্রাফিক এবং মিডিয়া ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে দেশের অর্থনীতিকে একেবারে নাজেহাল করে দেওয়া, অর্থাৎ এটাও ধ্বংস করে দেওয়া।
আর আপনি কি লক্ষ্য করছেন হ্যাকারগুলো অলরেডি তাই করে যাচ্ছে। এখন শুধু তৃতীয় স্টেপ কমপ্লিট করা বাকি আছে। আর এই 3 নম্বর স্টেপে গিয়ে তারা সারা দেশের সবগুলো সেবা খাত বন্ধ করে দেবে। অর্থাৎ হ্যাকার টিম এবার পানি, বিদ্যুৎ, গ্যাস এসব খাত বন্ধ করে দেবে। ঠিক এই সময় FBI ইনচার্জ এসে ফ্যারেলকে বলে, তুমি চুপ করে থাকো, আমরা এই আক্রমণকে কোনোভাবে ফায়ার সেল হিসেবে গণ্য করছি না। তুমি যদি এখন স্বীকার করো তুমি এই অপরাধের সাথে জড়িত আছো, তাহলে আমরা এটাকে ফায়ার সেল হিসেবে গণ্য করব। কারণ আমরা সবাই জানি তুমি একজন বড় হ্যাকার, এবং এই সন্দেহ থেকেই আমরা তোমাকে ধরে নিয়ে এসেছি। জন তখন সেই ইনচার্জকে ধমক দিয়ে বলে, ফ্যারেল আমার চেনা কেউই না, তবে তাকে নিয়ে আসতে আমি যতটুকু তাকে চিনেছি তাতে বোঝা যায় ফ্যারেল কোনোভাবেই কোনো দোষী না। ইনচার্জ তখন বলে, কে দোষী এবং কে নির্দোষ সেটা বিচার করবে হোম মিনিস্টার, তুমি ফ্যারেলকে বরং ওখানে নিয়ে যাও। যার ফলে জন ফ্যারেলকে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পারি থমাস অলরেডি জন এবং ফ্যারেলের লোকেশন ক্যাচ করে ফেলেছে। আর এই সময় জন ফ্যারেলকে বলে, তুমি হয়তো আমার কাছে কিছু না কিছু লুকাচ্ছ, যদি তুমি এখান থেকে বেঁচে ফিরতে চাও তাহলে অবশ্যই কোনো কিছু আমার কাছে লুকানো যাবে না, তুমি সবকিছুই আমাকে খুলে বলতে থাকো। জনের এমন কথা শুনে ফ্যারেল তখন তাকে বলে, হঠাৎ করে কাল সকালে একটা হ্যাকার টিম আমার সাথে যোগাযোগ করে। এরপর তারা সরাসরি একটা ওয়েবসাইট আমাকে হ্যাক করতে বলে। আমিও 19-20 না বুঝে সঙ্গে সঙ্গে তাদের এই কাজটি করে দিই। তখন আমি কোনোভাবেই বুঝতেই পারিনি যে এই অপরাধের সাথে আমিও জড়ে যাব। ঠিক তখনই তাদের গাড়িতে থাকা রেডিওতে একটি মেয়ে বলে, FBI টিমের 2টি গাড়ি যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করো। ফ্যারেল এই সময় রেডিওতে বাজতে থাকা সেই মেয়ের কণ্ঠ শুনে বলে, জন তুমি শুনতে পাচ্ছ কি এই মেয়েটাকে? এই মেয়েটাই আমাকে সেই সরকারি ওয়েবসাইট হ্যাক করতে বলেছিল। আসলেও রেডিওতে যে মেয়েটি কথা বলছিল সেটা ছিল FBI অফিসের সেই সুন্দরী মেয়েটি। এরপর জন সেই রেডিওর সাহায্যে FBI এর হেডকোয়ার্টারে কথা বলতে থাকে। সে রীতিমতো তাদেরকে একটি গোপন কোড সম্পর্কে জানায়। আর এই কোডের মাধ্যমেই অপরাধী থমাস জনের কাছে ধরা খেয়ে যায়। জন তখন বুঝতে পারে থমাসের টিম FBI কন্ট্রোল রুমকে পুরোপুরি নিজের আওতায় নিয়ে নিয়েছে, অর্থাৎ কন্ট্রোল পুরোপুরি যেন এখন থমাসের হাতে। যার ফলে জন রেডিওতে থাকা সেই ডিরেকশনকে এখন ইগনোর করে অন্য পথে যাওয়া শুরু করে। আর এর কিছু সময়ের মধ্যেই থমাসের হেলিকপ্টার টিম জনের গাড়ির উপরে অ্যাটাক করে বসে। জন তখন তার দুর্দান্ত স্কিল কাজে লাগিয়ে সেই হেলিকপ্টারের সাথে ফাইট করে নিজেকে বাঁচানো শুরু করে। একটা সময় জন তার গাড়ি নিয়ে একটি টানেলে প্রবেশ করে। তারপর জন তার গাড়িকে ফুল স্পিডে রেখে ফ্যারেলকে নিয়ে সেই গাড়ি থেকে লাফ দেয়। ঠিক তখনই গাড়িটি টানেল থেকে বেরিয়ে সোজা গিয়ে হেলিকপ্টারে লাগে, ফলে হেলিকপ্টারটি সেখানে বিস্ফোরিত হয়। একটু পরেই থমাস তার টিমের এক সদস্যকে কল করে বলে, ফ্যারেলের এখন কি অবস্থা। টিমের সেই সদস্য তখন থমাসকে বলে, গাড়ি বিস্ফোরিত হয়ে ফ্যারেল এবং জন সেখানে মারা গেছে। এরপর থমাস তার তৃতীয় স্টেপের কাজ শুরু করে দেয়, অর্থাৎ ফ্যারেল যা বলেছিল তাই তারা করতে শুরু করে। এখন তারা পুরো দেশের গ্যাস এবং নেটওয়ার্ক সিস্টেমের উপর আক্রমণ শুরু করে। কিছুক্ষণ পরে দেখা যায় FBI টিম থমাসের সহকারী সেই সুন্দরী মেয়েকে FBI এর ড্রেস পরে কোথায় যেন পাঠাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই FBI ইনচার্জ জনকে কল করে, আর এর মধ্যেই তাদের কলটি আবার কেটেও যায়। ইনচার্জ এ সময় লক্ষ্য করে তার ফোনের নেটওয়ার্ক চলে গেছে, যা থেকে সে বুঝতে পারে এটাই সেই ফায়ার সেল, যার কথা ফ্যারেল অনেক আগেই বলেছিল। আর এই বিষয়টি দেখে ইনচার্জ খুবই টেনশনে পড়ে। তখন সে ভাবতে থাকে এই হামলা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই ফ্যারেলকে প্রয়োজন। ওদিকে জন এবং ফ্যারেল দুজনই চেষ্টা করে FBI অফিসে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় খুব খারাপভাবে জ্যাম হয়ে থাকার জন্য কোনোভাবেই তারা সেখানে পৌঁছতে পারছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় এবার টিম ছাড়াই তাদেরকে কাজ শুরু করতে হবে, তাছাড়া তাদের আর কোনো পথই খোলা নেই। এরপর ফ্যারেল তার ফোনের একটি প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে থমাসের নেক্সট অ্যাটাক সম্পর্কে জনকে জানিয়ে দেয়। তখন ফ্যারেল জনকে মিডল টম নামের একটি জায়গা দেখায়, আর বলে এখান থেকে আমাদের দেশের গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এখান থেকে যদি পাওয়ার শাটডাউন না করা হয় তাহলে গ্যাস বিদ্যুৎ কোনোটাই বন্ধ করা সম্ভব না। তাই থমাস এতক্ষণে তার লোক পাঠিয়ে দিয়েছে সে মিডল টম শাটডাউন করার জন্য। বন্ধুরা, এখানে তোমাদের আগে থেকে বলে রাখি, কিছুক্ষণ আগে যে মেয়েটিকে FBI এর ড্রেস পরে বাইরে পাঠানো হয়েছিল সে মূলত মিডল টম শাটডাউন করার জন্যই বের হয়েছিল। এরপর জন এবং ফ্যারেল সেই মিডল টমের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কিন্তু তাদের আগেই সেখানে থমাসের পুরো টিম পৌঁছে যায়। এমনকি তারা সেখানে পৌঁছেই শাটডাউন প্রসেস শুরু করে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই জন এবং ফ্যারেল সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়েই জন একজনকে ছাড়া সবাইকে মেরে ফেলে, যার মানে হচ্ছে জন এখনো পর্যন্ত সেই সুন্দরী মেয়েটিকে খুঁজে পায়নি। তবে এর কিছুক্ষণের মধ্যেই সে মেয়েটিকে খুঁজে বের করে। তারপর সে সেই মেয়েটিকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর জন ফ্যারেলকে বলে, এরা এতক্ষণ যা উল্টাপাল্টা কাজ করছিল তা সবকিছুই তুমি ঠিক করে দাও। জনের কথা মতো ফ্যারেল সেই শাটডাউন প্রসেসটি বন্ধ করার জন্য চেষ্টা করে, আর এ সময় সেই মেয়েটি জনের উপর হামলা করে বসে। জন এবং মেয়েটির মধ্যে মারাত্মক ফাইট হয়। তবে ফাইটের এক পর্যায়ে জন সেই সুন্দরী মেয়েকে হত্যা করে ফেলে। তবে বন্ধুরা, একটা কথা না বললেই না, জন যখন এই মেয়েটিকে হত্যা করলো তখন আমার খুবই আফসোস হচ্ছিল, কারণ মেয়েটা এতটাই সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল এই মেয়েটিকে কোনো রকম যদি বাঁচানো যেত তাহলে সেখান থেকে তুলে নিয়ে এসে আমি সোজা আমাদের এডিটর আশিক ভাইয়ের হাতে তুলে দিতাম। এরপরে আশিক ভাইয়ের ইতিহাস আমি আর বলতে চাচ্ছি না। তো যাই হোক, এখন গল্পে ফেরা যাক। বন্ধুরা, এর কিছুক্ষণ পরেই থমাস সেখানে কল করে বলে এখনো পর্যন্ত শাটডাউন প্রসেস কমপ্লিট হয়নি। তবে জন এখন তার কল রিসিভ করে বলে, তোমার পার্টনার এখন আর এই দুনিয়াতে নেই, আমি তোমার পার্টনারের জীবন একদম গায়েব করে দিছি, পাশাপাশি তোমার ফায়ার সেল প্রসেস পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।
তবে তোমার হাতে এখনো পর্যন্ত সময় আছে, তুমি বাঁচতে চাইলে এই দেশ ছেড়ে পালিয়ে যাও, নয়তো আমি আসছি তোমাকে হত্যা করতে। আর এইভাবেই উল্টো হুমকি দিয়ে জন থমাসের ফোন কেটে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই জন FBI ইনচার্জকে থমাসের একটি ছবি পাঠিয়ে দেয় এবং বলে এটাই হলো ফায়ার সেলের আসল মাস্টার মাইন্ড। FBI ইনচার্জ তখন জনকে বলে এই থমাসকে তো আমি চিনি, এই ছেলে একটা সময় আমাদের অফিসেই কাজ করত। তবে তখন কিছু সমস্যার কারণে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই থমাস পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। তবে এখন সময় হয়েছে থমাসকে খুঁজে বের করার, তাকে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না। কিন্তু জন জানতো তাকে খুঁজে বের করতে হলে তো তার লোকেশন ট্রেস করতে হবে, কিন্তু তাদের কাছে এখন কোনো ডিভাইসে নেই যে তার লোকেশন ট্রেস করবে। যার ফলে ফ্যারেল এবার জনকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে চলে যায়। সেখানে আসতেই ফ্যারেল তার বন্ধুর কম্পিউটার থেকে থমাসের লোকেশন ট্র্যাক করে ফেলে। তবে ভয়ানক ব্যাপার হলো ওদিকে থমাসও ফ্যারেলের লোকেশন ট্র্যাক করে ফেলে। তারপর আমরা দেখতে পারি জনকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য থমাস জনের মেয়েকে একটি লিফটের মধ্যে বন্দি বানিয়ে ফেলে। এরপর থমাস জনকে কনফারেন্স কলে নিয়ে তার মেয়েকে সেই কলে অ্যাড করে দেয়। থমাস তখন জনের মেয়েকে বলে আমি ইমার্জেন্সি সার্ভিস থেকে বলছি, আর মেয়েটি বলে আমি লুসি বলছি, আমি একটি লিফটে আটকা পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করতে লোক পাঠাও। থমাস তখন লুসিকে বলে এখন দেশের অবস্থা খুবই খারাপ, তোমার ওখানে লোক পাঠাতে একটু সময় লেগে যাবে। এরপর থমাস লুসির কল কেটে দেয়। তারপর সে জনকে বলে তোমার মেয়ে দেখতে তো খুবই সুন্দর, তাই আমি নিজে যাব তোমার মেয়েকে বাঁচাতে। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো থমাস কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এই কথা বলেনি। থমাস আর জন যখন ফোনে কথা বলছিল তখনই ফ্যারেলের বন্ধু থমাসের পারফেক্ট লোকেশনটি বের করে ফেলে। তখন জন বলে আমি এখনই যাব তাকে হত্যা করতে। ফ্যারেল তখন তাকে বলে তুমি সেখানে একা গিয়ে তার কিছুই করতে পারবে না। এ সময় জনকে আমরা ভেঙে পড়তে দেখি। সে বলতে থাকে আমার মেয়ে তার হাতে বন্দী, আমি কোনোভাবেই বাবা হয়ে বসে থাকতে পারি না। এই বলে জন যখন গাড়ি নিয়ে থমাসের উদ্দেশ্যে রওনা দিতে যায় ঠিক তখনই ফ্যারেল তার গাড়িতে উঠে বসে আর বলে আমিও তোমার সাথে যাব। এরপর জন ফ্যারেলকে নিয়ে থমাসের লোকেশনে যাওয়া শুরু করে। ওদিকে আমরা দেখতে পারি থমাস তার টিম নিয়ে জনের মেয়ের লোকেশনের দিকে যায়। সেখানে গিয়ে থমাস জনের মেয়েকে লিফট থেকে বের করে পুরোপুরি বন্দি বানিয়ে ফেলে। এর কিছুক্ষণ পরেই থমাস FBI টিমের সবগুলো হ্যাকারকে হত্যা করে ফেলে। অন্যদিকে জন আর ফ্যারেল পৌঁছে যায় থমাসের মেইন সার্ভার রুমে। সেখানে যেতেই ফ্যারেল সেখানে থাকা সব সার্ভারকে লগ আউট করতে শুরু করে। ঠিক তখনই থমাসের পাঠানো কিছু গুন্ডা সেখানে হাজির হয়, এমনকি তাদের দুজনকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে এ সময় কেউই থেমে থাকে না, তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই জন এবং ফ্যারেল গুন্ডাদের হাত থেকে নিজেকে মুক্ত করে ফেলে। ওদিক থেকে FBI ইনচার্জ তার নিজের টিম নিয়ে সেই সার্ভারের লোকেশনে আসতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই জন এবং থমাস একটি অকিটকিতে কথা বলতে শুরু করে। জন তখনই থমাসকে বলে থমাস তুই একটু অপেক্ষা কর, আমি এখন তোর ডেরাতেই আছি, কিছুক্ষণ পরেই তোকে হত্যা করতে তোর সামনে এসে পৌঁছবো। ওদিকে আমরা দেখতে পারি ফ্যারেল হাঁটতে হাঁটতে একটি রুমের সামনে চলে আসে। সেখানে আসতেই সে দেখতে পারে গল্পের প্রথমে ফ্যারেল এক হ্যাকার গ্রুপকে যে প্রোগ্রাম বানিয়ে দিয়েছিল সেই প্রোগ্রাম দিয়েই সেই রুমটি লক করা হয়েছে। ফ্যারেল তখন তার বানানো সেই প্রোগ্রাম ওপেন করে রুমের দরজা খুলে ফেলে। তারপর সে সেই রুমে প্রবেশ করতেই পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে শহরের সব মূল্যবান সার্ভার এখানে রাখা হয়েছে। এরপর ফ্যারেল সেখানে থাকা সব সার্ভারগুলোকে এক এক করে লগ আউট করতে শুরু করে। কিন্তু ফ্যারেলের এই কাজ শেষ হওয়ার আগেই থমাসের পাঠানো লোক ফ্যারেলকে বন্দি বানিয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় থমাস জনকে বলে তুমি আমাকে ভিলেন ভাবছো কেন, আমি তো আসলে ভিলেন নই, আমি সরকারকে দেখাতে চাচ্ছি যে সরকারের সাইবার সিকিউরিটি সিস্টেম কতটা দুর্বল। আর এই দুর্বলতার কথা আমি অনেক আগেই সরকারকে বলেছিলাম, কিন্তু আমার কথা কেউই শোনেনি। তাই এই বিষয়টি আমি সরকারকে এখন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এরপর ফ্যারেলকে নিয়ে আসা হয় থমাসের লোকেশনে। ঠিক সেই সময় থমাস তাদের রাডারে দেখতে পারে তাদের লোকেশন অনুযায়ী একটি ফাইটার প্লেন পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে থমাস সেই প্লেনের কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে ফেলে। তারপর থমাস সেই প্লেনে থাকা পাইলটকে এলোমেলো বার্তা পাঠিয়ে সেই পাইলটকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একটু পরেই থমাস তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি গাড়িতে চেপে সেখান থেকে পালাতে শুরু করে। জনও এবার থেমে না থেকে একটি কার্গো ট্রাক নিয়ে থমাসের পিছু নেয়। ওদিকে ফাইটার প্লেনটিও তাদের উপর দিয়ে উঠতে শুরু করে। তবে একটা সময় থমাস সেই ফ্লাইটের রেডিও পাইলটকে জানায় আমি এয়ার কন্ট্রোল অফিস থেকে বলছি, আমাদের গাড়ির পিছনে একটি কার্গো ট্রাক পিছু নিয়েছে, আর এই ট্রাক ড্রাইভার একজন জঙ্গি, তাই তুমি দেরি না করে একটি মিসাইল মেরে এই ট্রাকটিকে উড়িয়ে দাও। আর এরপরই সেই প্লেন থেকে জনের গাড়ির উপরে মিসাইল হামলা শুরু হয়ে যায়। কিন্তু জনকে তারা কোনোভাবেই মারতে পারে না, উল্টো জন সেই প্লেনটিকে ধ্বংস করে ফেলে। এরপর থমাস ফ্যারেল আর লুসিকে নিয়ে অন্য একটি জায়গায় চলে আসে। থমাস লুসিকে এবার গান পয়েন্টে নিয়ে নেয় আর ফ্যারেলকে বলে তোমাকে 3 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে তুমি আমার পুরো সিস্টেমকে ঠিক আগের মতো করে দেবে, না হলে আমি লুসিকে হত্যা করে ফেলবো। তখনই সেখানে থমাসের এক লোক এসে বলে FBI এখানে চলে আসছে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গেই থমাস সবাইকে বলতে থাকে সবকিছু গুছিয়ে তোমরা প্লেনে উঠে বসো। আর এই সময় আমরা থমাসকে অনেক উত্তেজিত দেখতে পারি, কারণ তার হাতে খুব একটা বেশি সময় ছিল না। থমাস প্লেনে ওঠার আগেই সেখানে জন চলে আসে আর তখনই তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। একটা পর্যায়ে জন থমাসকে গুলি করে বসে, যার কারণে থমাস মাটিতে আছড়ে পড়ে। আর এই সিনগুলো দেখে ফ্যারেল খুবই ভয় পেয়ে যায়, যার কারণে ফ্যারেলকে তখন অ্যাম্বুলেন্সে নিয়ে একটি হসপিটালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তখন জন বলে এই হাবারাম তো হসপিটালে যাওয়ার আগেই মারা যাবে, এইটুকু সহ্য করতে পারে না,
তো যাই হোক, এরপর জন দেখতে পারে তার মেয়ে লুসি এই অল্প সময়ের মধ্যেই সেই হাবারাম ফ্যারেলকে পছন্দ করে ফেলেছে। বোঝো কথা, জনের এখন কেমন লাগবে, কারণ জন তো বুঝেই ফেলেছে অল্প কিছুদিনের মধ্যেই ফ্যারেল হয়তো তারই জামাই হতে চলেছে। কিন্তু আফসোস, এই মুভিতে আমরা সেই বিয়ে দেখতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এই সুন্দর সিনের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পটা পুরো মজার ছলে ছলে তোমাদের সামনে উপস্থাপন করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর একটা আবদার তোমাদের কাছে বরাবরই রাখবো, যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকের বারে এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।